বাবরি মসজিদ যেটা ধ্বংস করেছে সেটা একটা ধর্মীয় সম্প্রদায়ের একটা আবেগ আছে, এটা অস্বীকার করার কিছু নেই। ওর একটা স্টিং অপারেশন বেরিয়েছে, ও দাবি করেছে ওটা এআই এবং সেটা নাকি তুমিই বানিয়েছো। একটা দল যার কোনো কাছে প্রার্থী নেই, জেলের গেটের দিকে তাকিয়ে থাকতে হয় চাতক পাখির মতন যে কখনোই অনেকগুলো কেসের ক্রিমিনালরা বেরোবে, তাদের প্রার্থী করবে। যদি আমি মনে করি যে আমার যারা তাবেদার তারা আমার চারিপাশে থাকবে, তাহলে সেই তাবেদারদের কথায় বিশ্বাস করে আমি একদিন ধ্বংসের পথে চলে যাব। যোগী নাকি এখানে বলেছেন যে আমরা আসলে আজম খানের থেকে খারাপ অবস্থা ফিরাদ হাকিমের হবে। আমি যোগীর উদ্দেশ্যে বলি, দিলীপ ঘোষ নাকি তৃণমূলে আসতে চেয়েছিল। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এসে নাম না করে তোমাকেই আক্রমণ করে গেছে যে বাংলায় আর উর্দু বলা যাবে না। পাকিস্তানের কোন সংবাদপত্র লিখেছিল সেটা সংবাদপত্রটা আবার বিজেপি অফিস আছে, কারণ ওরা তো পাকিস্তানের সাথে দোস্তি বেশি। পাকিস্তানের সাথে প্রায় যুদ্ধ জিতে যাব, হঠাৎ কার ফোনে এসে পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি চেতলা অগ্রণী ক্লাবে এবং আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার মহানাগরিক ও কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম, যাকে আমরা সকলেই ববিদা হিসেবে চিনি। ববিদা, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হলো, একদিকে মন্ত্রিত্ব আরেকদিকে মহানগরিক, ঠিক একইভাবে তুমি কলকাতা পোর্টের প্রার্থী আর ভবানীপুরের দায়িত্ব সামলাচ্ছ। এই যে মাল্টিটাস্কিং করছো, এটার পেছনে সিক্রেটটা কি? আসলে ভবানীপুর এলাকা, যেখানে আমি এবং মমতা ব্যানার্জি দুজনেই জন্ম থেকে বড় হয়েছি, সুতরাং এখানে বেশিরভাগই মানুষের সাথে ব্যক্তিগত রিলেশন। ছোটোবেলা থেকে যেহেতু সমাজসেবার আগেও সমাজসেবা করি, রাজনীতি আসার আগেও সমাজসেবাতেই যুক্ত ছিলাম। এই ক্লাব, পাড়ায় কেউ মারা গেলে দৌড়ে নিয়ে যাওয়া, শ্মশানে কারো অসুবিধা হলে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া, রক্তের দরকার হলে নিজে রক্তদান শিবির, রক্ত দেওয়া, তখন শিবির হতো না, নিজের আগে ব্লাড দিয়ে ব্লাড নিতে হতো। এই কাজগুলো করে করে এমন একটা জায়গা হয়েছে যে মানুষের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে। সেই জায়গা থেকে ভবানীপুর আমরা করছি। আর পোর্ট এলাকায় আমি যেহেতু 15 বছর বিধায়ক, ওখানেও রেগুলারলি বসি, রেগুলারলি মানুষের সমস্যা, মানুষের সাথে একটা যোগাযোগ থাকে। তো ওখানকার মানুষও প্রচণ্ডভাবে ভালোবাসেন। তবে আমি পোর্ট এলাকার থেকেও ভবানীপুরে সময়টা বেশি দিয়েছি এই কারণে, কারণ ভবানীপুরটা আমাদের বাংলার সম্মান জড়িত রয়েছে। পোর্ট এলাকা একটা প্রার্থী জিতবে, নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে, কিন্তু ভবানীপুর আমাদের কাছে বাংলার সম্মানের সাথে যুক্ত। তাই ভবানীপুরটা আমার কাছে প্রায়োরিটি এবং ভবানীপুরের জন্য আমি সময়টা বেশি দিচ্ছি। শুধু এবারের প্রচার বা ভবানীপুরের দায়িত্ব নয়, নেত্রী কিন্তু বারংবার বিগত দিনেও তোমার ওপরে ভরসা রেখেছে। এই বিশ্বাসটা গড়ে উঠলো কী করে? অনেক ছোটোবেলা থেকে, যেহেতু একদম আমাদের পাশাপাশি পাড়া, অনেক ছোটোবেলার থেকেই যাওয়া আসা। তারপর রাজনৈতিকভাবে যখন ওনার উত্থান হলো, ন্যাচারালিভাবে আমারও রাজনীতিতে ইম্পর্টেন্সই বাড়লো, উত্থান হলো। এই যে 30-35 বছরের একটা সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই মনে হয় বিশ্বাসটা আসে। কলকাতা পোর্টে তোমার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রাকেশ সিংকে। সে তো তোমার বিরুদ্ধে অল আউট অ্যাটাক করছে। গতকাল রাতে ইকবালপুর থানায় গিয়ে যে হামলা চালিয়েছে বলে খবর, ওসি আক্রান্ত হয়েছে, একজন নগরপালও তাকে দেখতে গেছে। তুমি এই তোমার বিরুদ্ধে যে যে দাঁড়িয়েছে তাকে তুমি কিভাবে দেখছো? না, ইনি আমি যদ্দূর শুনেছি আগেও আমার বিরুদ্ধে একবার দাঁড়িয়েছিলেন অন্য দলের। তো উনি আবার এই দলে হয়তো বিজেপি প্রার্থী পায়নি, ওনাকেই দিয়েছে। কিন্তু আমি বলবো যে গুন্ডামি এবং সাম্প্রদায়িকতায় রাজনীতির স্থান নেই। বাংলায় রাজনীতি করতে গেলে অসাম্প্রদায়িক হতে হবে এবং সহিষ্ণুতা রাখতে হবে। মানুষের কাছে যেতে হবে, তার সমস্যার সমাধান করতে হবে। আমি কত বড় নেতা বাড়িতে, বা আমাকে পার্টি কতটা দিল ওই মস্তানি করে, তাতে নেতা হওয়া যায় না, তাতে মানুষের সমর্থন পাওয়া যায় না। মানুষের সমর্থন পেতে গেলে মানুষকে সার্ভিস দিতে হবে এবং সেটা ঠান্ডা মাথায়, ব্যবহার ভালো রেখে, সহিষ্ণুতা বজায় রেখে সেটা করতে হয়।
তাই আমার মনে হয় না যে এরা খুব বেশি সাকসেসফুল হতে পারবে। জেল থেকে জামিন পাওয়ার পরের দিনই বিজেপি তাকে প্রার্থী ঘোষণা কি করলো। করে বলো, একটা দল যার কোনো কাছে প্রার্থী নেই, জেলের গেটের দিকে তাকিয়ে থাকতে হয় চাতক পাখির মতন যে কখনোই অনেকগুলো কেসের ক্রিমিনালরা বেরোবে, তাদের প্রার্থী করবে। এটা দুর্ভাগ্য বাংলার বিজেপির কাছে, বা বিজেপি অবশ্য কালচারটাই তাই, কারণ আমিও শুনেছি যে ইউপিতে, গুজরাটে প্রার্থী, এবং অমিত শাহ নিজেও তো এনকাউন্টারের নিজেও জেলে ছিলেন। সুতরাং এই দলটার কালচারটাই হয়তো এই, কিন্তু বাংলার বিজেপির কাছে দুর্ভাগ্য যে তাদের পায়ের তলায় মাটি নেই, তাহলে এদের ওপর নির্ভর করতে হয়। এটা কি তোমার অ্যাডভান্টেজ দেবে কলকাতা কোর্টে? আমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কে দাঁড়ালো আমার এসবে কিছু যায় আসে না। আমি কারোর কোনো প্রার্থীর নামও নিই না, কোনো প্রার্থীকে অ্যাটাকও করি না। এটা আমার রাজনৈতিক কালচারে পড়ে না। আমার রাজনৈতিক কালচারে আমার কাজ আর মানুষ, এটার মধ্যে দিয়ে আমি মানুষকে বোঝাই বা মানুষের কাছে যাই। আমার কাছে কে প্রার্থী হলো, আমার বিরুদ্ধে কংগ্রেসে কে, সিপিএমে কে, বিজেপিতে কে, এটাতে আমার কোনো সমস্যা নেই। আমার কাছে যে মানুষের আর কোনো এক্সপেকটেশন আমার কাছে আছে কি না, যেটা আমি পূরণ করতে পারিনি, আমার কাছে সেটাই প্রায়োরিটি। তুমি বিধায়ক হওয়ার পরে কলকাতা বন্দরে একটা সোশিও ইকোনমিক চেঞ্জ এনেছে, কলেজ বেড়েছে, স্কুল বেড়েছে, পরিকাঠামোগত যে উন্নয়ন হয়েছে, হসপিটাল বেড়েছে, হসপিটাল বেড়েছে, সামগ্রিক পরিকাঠামোয় যে উন্নতি হচ্ছে, আরও কিছু কাজ করা বাকি আছে। এখন অনেক কাজ বাকি। এখন কলকাতা বন্দরের আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। তার কারণ ডেন্সলি পপুলেটেড এলাকা, এবং সেখানে এবার আমরা যেটা করব, একটা বড় সেন্টার তৈরি করব যেখানে টেকনিক্যাল এডুকেশন দিয়ে ডাইরেক্টলি অ্যাবজর্ব করার জন্য ছেলেদের তৈরি করব। সেই কাজটার আমার আসলে কাজ ভাগ করা থাকে। প্রথম 5 বছর ইনফ্রাস্ট্রাকচার, তারপরের 5 বছর এডুকেশন, পরের 5 বছর আবার হেলথ কেয়ার, এবারকার হচ্ছে এমপ্লয়মেন্ট। এইভাবে আমি ভাগ করে নিয়েছি আমার প্রত্যেকটা টার্ম। এই টার্মটা আমার কাছে আরও বেশি চ্যালেঞ্জিং, আরও বেশি উৎসাহ যে কত ছেলেকে আমি এমপ্লয়মেন্টের আওতায় নিয়ে আসতে পারবো। আবার যেরকম আগেই বললাম, তুমি প্রার্থীর পাশাপাশি তুমি মহানগরী কলকাতা শহরের একাধিক ওয়ার্ডে তুমি প্রচার করছো। মানুষের কাছে কিছু ক্ষোভ তো আছে, রাস্তা কেন খোঁড়া, কিছু জায়গায় জলের সমস্যা, মানুষ যে প্রশ্ন করছে, এইটাকে তুমি কিভাবে দেখছো? এটাকে আমি আশীর্বাদ হিসেবে দেখছি, কারণ মানুষের সমস্যা যদি আমি সম্মুখীন না হই, তাহলে তো সমস্যা কোনো দিনই আসবে না। যদি আমি মনে করি যে আমার যারা তাবেদার তারা আমার চারিপাশে থাকবে, তাহলে সেই তাবেদারদের কথায় বিশ্বাস করে আমি একদিন ধ্বংসের পথে চলে যাব। বরং মানুষের কাছে ডাইরেক্টলি ফেস করলে, মানুষ যে সমস্যাগুলো বলে সেগুলো সমাধান করলে মানুষ আরও বেশি খুশি হয়। সুতরাং মানুষের কাছে ফেস করতে হবে, তার সমস্যা জানতে হবে এবং সেই সমস্যার সমাধান করতে হবে। এটা 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 আমার আজকে না, এটা আমার থিওরি। যেরকম আমি বিশ্বাস করি যে আমার হাউসে যারা কনস্ট্রাকটিভ অপোজিশন এবং মিডিয়া, এরা দুজনে হচ্ছে আমার কাছে বন্ধু। তার কারণ কনস্ট্রাকটিভ অপোজিশন অনেক বাজে কথা বলে, সেগুলো না করে ইউ হ্যাভ টু চেক ইউর সেলফ যে ওই যে সমস্যাটা বলছে ওটা সত্যি আছে কিনা। মিডিয়া যেটা আমাকে ক্রিটিসাইজ করছে সেটা সত্যি আছে কিনা, যদি থাকে আই হ্যাভ দ্য চান্স টু কারেক্ট মাই সেলফ, আই হ্যাভ দ্য চান্স টু রেকটিফাই মাই সেলফ। আর যদি আমি ভাবি যে না আমি সেলফ স্যাটিসফাইড সব করে দিয়েছি, তাহলে একদিন যে যখন 5 বছর বাদে যাবো ইলেকশনে, তখন দাঁড়াম করে পড়লে আর আমাকে তোলার লোক থাকবে। সম্প্রতি তুমি বলেছো যে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে আসতে চেয়েছিল, এবং দিলীপ ঘোষ পাল্টা উত্তরে কি বলেছে সেটাও তুমি নিশ্চয়ই জানো। জানি না। দিলীপ দা বলেছে যে তৃণমূল একটা ডাস্টবিন, যেখানে মাছের বাজারের মতো এতটাই দুর্গন্ধ ছড়ায় যে বেশি দিন কেউ থাকতে পারে না। দিলীপদার ভালোই লেগেছে, কারণ দিলীপদাকে মোদিজি কাঁধে হাত দিয়ে মিষ্টি খেতে চেয়েছিলেন, সেদিন থেকে আবার দিলীপদার উত্থান হয়েছে। তার আগে তো দিলীপদা দুঃখ পেয়েছিল, বসে যাচ্ছিল, এবং একটা ইচ্ছা প্রকাশও করেছিল যদি পলিটিক্যাল ইম্পর্টেন্সই পায়। আমার মনে হয় সেটা বোধহয় বিজেপি তাতে ভয় পেয়ে হয়তো আবার কাঁধে হাত দিয়েছে। কিন্তু আসতে চেয়েছিল, এটা কি সত্যি? সেই জন্য হয়তো কাঁধে হাতটা ওই জন্য দিয়েছে, কাঁধে হাত দিয়ে বিয়ের মিষ্টি খেতে চেয়েছে, সেটা হয়তো ওইটার জন্যে। হয় কাঁধে হাত দাও, নাহলে আমি চললাম। হঠাৎ বিজেপিকে তুমি বেনিয়া পার্টি বললে কেন? তার কারণ বিজেপি হচ্ছে সবসময় একটা বেনিয়াদের দল, যা হঠাৎ দাও নাও দাও নাও, মানুষের জন্যে করো, এটা বিজেপির সংস্কৃতিতে নেই।
নিঃস্বার্থভাবে করো, এটা বা বিজেপির সংস্কৃতিতে নেই। যারা মেনলি এই ব্যবসায়ী মেন্টালিটির লোক, মানে ব্যবসায়ী মেন্টালিটির নেতা, তারা বিজেপি করেন। আমাদের মতন যারা ছোটোবেলার থেকে সমাজসেবা করে এসছেন, তাদের সাথে বিজেপির কালচার ম্যাচ করে না। বিজেপির মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এসে নাম না করে তোমাকেই আক্রমণ করে গেছে যে বাংলায় আর উর্দু বলা যাবে না। আচ্ছা, এটা দেখো কত বড় মূর্খ দল। একবার প্রধানমন্ত্রী বলছেন যে ঘুষপেটিয়া লোক কা ভাষা, অর্থাৎ এরা তো ঘুষপেটিয়া বাংলাদেশিকে বলে, বাংলাদেশিকে ঘুষপেটিয়া বলে। তাহলে বাংলাদেশিরা তো উর্দুর বিরুদ্ধে লড়াই করেছে, উর্দু বলা যাবে না বাংলাদেশে, মানে উর্দুর বিরুদ্ধে লড়াই শেখ মুজিবের সময় থেকে, সেই হিস্ট্রিটা ওনারা জানেন না। তাই প্রধানমন্ত্রী এসে বলে ঘুটপেশিয়া ভাষা, মানে বাংলা ভাষাকে ও করছে। আর যোগী আদিত্যনাথ এসে বলছে যে উর্দু। আরে উর্দু ভাষা হলো একটা শায়েরিদের ভাষা, যেটা অটল বিহারী বাজপেয়ীও লিখতেন। আমার ভারতীয় ভাষা, আমি যেরকম বাংলা জানি, নিশ্চয়ই জানি, বাঙালি আমি, আর এর সাথে সাথে আমি ইংলিশ জানি, আমি হিন্দি জানি, আমি উর্দু জানতে আপত্তি কী? ভাষা তো কোনো ধর্মের ভাষা হয় না, ভারতীয় ভাষা। যেরকম সংস্কৃতির ওপর বেস করে হিন্দি ভাষা হয়েছে, ঠিক সেইভাবে আবার পার্সিয়ান এবং সংস্কৃতি দিয়ে আবার উর্দু ভাষা হয়েছে। এবং হিন্দি ভাষাতে উর্দুর অনেকটাই অনেক প্রভাব আছে। হিন্দি ভাষাতে উর্দুর আছে, উর্দু ভাষায় হিন্দির প্রভাব আছে। অটল বিহারী বাজপেয়ী নিজে উর্দু ভাষায় অনেকগুলো কবিতা লিখেছেন, শের শায়েরি অনেকেই করেছেন। হঠাৎ করে এটাকে মুসলমান ভাষা, কোনো ধর্মের কোনো ভাষা হয় না। ভাষা হচ্ছে ভারতের ভাষা, যেরকম ইংলিশ হচ্ছে আমাদের, আমরা অনেক দিন আমাদের উপর ব্রিটিশ শাসন করে সেখান দিয়ে আমরা ইংলিশ ভাষাটাকে অ্যাডপ্ট করেছি। সেরকম উর্দু ভাষাটাকেও আমরা মোগল আমলে বা তার আগে সেইখান থেকে আমরা শিখে শের শায়েরি শিখেছি। আবার হিন্দি ভাষা আমাদের বেশিরভাগই স্টেট, নর্থ ইন্ডিয়ান স্টেট, তারা হিন্দি ভাষায় কথা বলে, তাদের সাথে কথা বলে হিন্দি শিখেছি। সাউথ ইন্ডিয়ান ভাষা জানি না বলে সেখানে গিয়ে ইংলিশে কথা বলতে হয়। সব ভাষাটাই কোনো ধর্মের ভাষা না, এক একটা রিজিয়নে এক একটা ভাষা চলে। আমি নিজে জানি মনমোহন সিংজির বোন থাকতেন এই বেহালায়, ওনারা উর্দুতে চিঠি লিখতেন, কারণ ছোটোবেলার থেকেই ওনাদের উর্দুতে, যেখানে বড় হয়ে যান সেখানে উর্দু ভাষার শিক্ষা ছিল, তাই উনি উর্দুতে চিঠি লিখতেন। বহু পাঞ্জাবি মানুষ আছেন, বহু নর্থ ইন্ডিয়ান আছে, আজও উর্দুতে লেখেন। মিনি পাকিস্তান, উর্দু বলা, একাধিক বিতর্ক সারা বছর থাকে এবং বিরোধীরা এইটাকে একটা ইস্যু তৈরি করে। এই ইস্যুগুলোকে ডিল করো কিভাবে? মানে এগুলো তো একটা উত্তর দিতে হয়, নিজেকে সহ্য করতে হয়। এটা কোনো উত্তর দিতে হয় না, কারণ এগুলো সব বিজেপির মিথ্যা মালব্যর ক্রিয়েট করা, এবং মিথ্যা মালব্য সবসময় মিথ্যা বলেন। ওনাদের যে সোশ্যাল নেটওয়ার্ক আছে তার মধ্যে দিয়ে ছেড়ে দেন। যেরকম পাকিস্তানে আমি কোনো দিন যাইনি, কিন্তু প্রধানমন্ত্রী প্লেন ঘুরিয়ে উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্টে পাকিস্তান গেছেন, গিয়ে তখন জড়িয়ে ধরেছিলেন তখনকার নওয়াজ শরীফকে জড়িয়ে ধরেছিলেন, চলে গেছিলেন, নেমন্তন্ন ছিল না, চলে গেছে। তারপরে ধরুন হঠাৎ পাকিস্তানের সাথে প্রায় যুদ্ধ জিতে যাব, হঠাৎ কার ফোনে এসে পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে দিলেন। সুতরাং এদের সাথে ভেতরে কী গোটা কোন কাগজে লেখাচ্ছে আমি জানি না, কিন্তু ভারতীয় আমি, এবং ভারতের শত্রু আমার শত্রু। ভারতবর্ষে থেকে কখনোই পাকিস্তানকে সমর্থন করি না, কারণ পাকিস্তানকে, ভারতবর্ষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে পাকিস্তানের মদতপুষ্ট টেররিস্টরা, সুতরাং আমি তাদের কোনোদিন সমর্থন করি না। কিন্তু হ্যাঁ, মুসলমান মানেই সে পাকিস্তানি না, অনেক দেশপ্রেমী মুসলিম আছে। অনেক এপিজে আব্দুল কালাম না থাকলে আজকে যে যুদ্ধটা প্রায় জিতে গেছিল সেটা হতো না, মিসাইলগুলো তৈরি হতো না ভারতবর্ষে এপিজে আব্দুল কালাম না থাকলে। সেরকম অনেক মানুষের, মুসলিম সম্প্রদায়ের মানুষের ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধতেও তাদের অবদান ছিল, স্বাধীনতার পরবর্তীকালেও অনেক লোকের অবদান আছে। সুতরাং একটা ধর্মকে নিয়ে এরকমভাবে বলাটা, যারা বলেন তারা অন্যায় করেন। মিনি পাকিস্তান আমি কোনো দিন বলিনি। কেউ পাকিস্তানের কোন সংবাদপত্র লিখেছিল, সেটা সংবাদপত্রটা আবার বিজেপি অফিসে আসে, কারণ ওরা পাকিস্তানের সাথে দোস্তি বেশি, ওরা বিজেপি পড়ে। কিন্তু আমার কাছে ওরকম আসে না, আমার কাছে কোনো খবরও নেই। চাই এই যে
এই যে রটনাগুলো, এগুলোকে মুখে বসিয়ে দেওয়াটাই হচ্ছে বিজেপির মিথ্যাচারিতা। হুমায়ুন কবির একটা সময় একই দলে তোমরা ছিলে, তারপরে তুমি তৃণমূল ভবনে তাকে সাসপেন্ড করেছিলে। সে এখন নিজে একটা দল খুলে নিজে বহরমপুরে আসলে মুর্শিদাবাদে প্রার্থী ও দিয়েছে। বেচারি প্রবলেম হচ্ছে স্টেবিলিটির অভাব, মেন্টাল স্টেবিলিটির প্রচণ্ড অভাব। ও এক একটা সময় এক একটা ভাবে, কখনো বিজেপিতে যায়, কখনো বিজেপির সাথে হাত মেলায়, বিজেপির প্রার্থী হয়, কংগ্রেসে যায়, কংগ্রেসের প্রার্থী হয়, আবার তৃণমূলে আসে, ওই ঘুরে বেড়ায়। তো ও আবার এখন শুনছি যে ও বিজেপির থেকে মাল নিয়ে বাবরি মসজিদের নামে মুসলিম ভোট ভাগ করার জন্য একটা ফান্ডিং পেয়েছে। এই রকম ধরনের এলিমেন্টদের পলিটিক্সে এবং মানুষের সমাজে কোনো স্থান হওয়ার উচিত নয়। যেরকম বিজেপির কমিউনালিজম ইজ এ কমিউনালিজম, এরও এই যে কমিউনালিজমের নামে ধর্মীয় আবেগকে বিক্রি করা, এটা আরও বেশি বড় পাপ। এটা কখনোই উচিত না। আপনি মসজিদ বানান, সেই মসজিদ বানান, সেখানে আল্লাহর নামে নিজেকে সমর্পণ করুন। কারণ এখানে আপনি মসজিদ বানালে স্বর্গে আপনার জন্য আল্লাহ ভালো ঘর বানাবে, এটা আমাদের ধর্মীয় বিশ্বাস। সেখানে দাঁড়িয়ে সেই আবেগটাকে বিক্রি করা, বিজেপির কাছে নিজেকে আত্মসমর্পণ করা, এবং সেটাও ধর্মর নামে, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। এতেও সত্যি সংখ্যালঘু ভোট ভাগ করতে পারবে? আমার মনে হয় না পাবে। সংখ্যালঘু সম্প্রদায়কে কেউ যদি বোকা ভাবে, তাহলে তার থেকে বড় বোকা আর পৃথিবীতে কেউ নেই। যে সাম্প্রতিক যে ওর একটা স্টিং অপারেশন বেরিয়েছে, ও দাবি করেছে ওটা এআই এবং সেটা নাকি তুমিই বানিয়েছো। আচ্ছা, তাহলে ওটা করুক, কোর্টে কেস করুক, তারপর আমরা ল্যাবরেটরিতে দেব। ল্যাবরেটরির থেকে এটা আসুক যে ওটা মিথ্যা। যদি মিথ্যা হয়, আমরা সব শাস্তির অধিকারী পাবো। ও আমার নামে একটা বড় ক্লেম করুক, তাহলে আমি আমার ঘরে বাড়ি সব বিক্রি করে ওকে দিয়ে দেবো টাকা। আর যদি না করতে পারে, তাহলে ও জেল যাবে। এই যে বাবরি মসজিদের নাম, মানে মসজিদটার নাম বাবরি মসজিদ না দিয়ে যদি অন্য কোনো নাম দিত, তাহলে বাবরি মসজিদ নাম দেওয়া নিয়ে, বাবরি মসজিদ নাম দিয়ে তো একটা নিশ্চিত হয়, বাবরি মসজিদ যেটা ধ্বংস করেছে সেটা একটা ধর্মীয় সম্প্রদায়ের একটা আবেগ আছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেই আবেগটাকে এখানে এত 1000 কিলোমিটার দূরে, সেই আবেগটাকে ভোটের ময়দানে বিক্রি করবে, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। মসজিদ বা ধর্মীয় আবেগ, যেটা বিজেপিকেও আমরা বলি, দেখো ইয়ে দিওয়ানো ইয়ে কাম না করো, রামকে নাম বদনাম না করো, ঠিক তেমনি এদেরও ধর্মীয় আবেগকে নিয়ে তুমি ব্যবসা করবে, তুমি বিজেপির কাছে বিক্রি করবে, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। এটা অন্যায়, এটা পাপ। রাজনীতির একটা সীমারেখা দরকার। ঠিক আছে, তুমি সব কিছু হয়তো ফুলফিল করতে পারবে না যেটা তুমি কমিট করবে, কিন্তু কারোর সেন্টিমেন্টটাকে বিক্রি করে দিও না রাজনীতি করার জন্য। এত জায়গা করলে এসআইআর এর প্রভাব কতটা? মানুষের মনে প্রচণ্ড দুঃখ আছে, তাদের আত্মসম্মান গেছে। ভারতের নাগরিক প্রমাণ করতে হবে আমাকে, নাহলে আমি ভোটার লিস্ট থেকে বাদ। তৃতীয়ত, প্রায় 200 লোকের প্রাণ গেছে। মানুষ কিন্তু ক্ষেপে আছে। বিজেপি 4 তারিখ এর ফলটা পাবে। 4 তারিখে কাউন্টিংয়ের ফলটা বুঝতে পারবে যে এসআইআর করে কি ভুল করেছে। আমি একটা স্পষ্ট জিনিস তোমায় বলি, আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি 34 বছর ধরে। ছোটোবেলার থেকে এই মমতা ব্যানার্জির সাথে আমার সম্পর্ক, সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে। উনি ওই পাড়ায় থেকে বড় হয়েছেন, আমি পাশের পাড়ায়, ওনার নেতৃত্বে আমি এত বছর ধরে লড়াই করেছি। সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, কোনোদিন মানুষের বিরুদ্ধে লড়াই বা যুদ্ধ ঘোষণা করিনি। বিজেপি যতবার বাংলাকে টাইট দেওয়ার চেষ্টা করেছে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কখনো সিএএ করে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কখনো এসআইআর করে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কখনো নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়ে কত লোক মারা গেল। প্রত্যেকবার মানুষের ওপর অত্যাচার করছে। একটা সরকার, একটা প্রধানমন্ত্রী, তাকে মানুষ ভয় পাবে কেন? এর আগে যত প্রধানমন্ত্রী, রাজীবজি, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিংজি, তার আগে ইন্দিরা গান্ধী, নেহরুজি, আরও অনেকে, তাদের মানুষ ভালোবাসত, বা কেউ পছন্দ করতো, অপছন্দ, কিন্তু কেউ ভয় পেত না।
এই প্রথম যে প্রধানমন্ত্রী যাকে মানুষ ভয় পায়, টিভিতে দেখলে একটা কিছু অ্যানাউন্স করবে যেটা মানুষের একটা বিপদ হয়ে যাবে, এই যে ভয়, যেরকম এই শোলে সিনেমার গব্বর সিংকে এমনভাবে দেখি, গব্বর সিং আসা মানে মানুষের কাছে ভয়, গব্বর আগিয়া সব দৌড়চ্ছে, বাড়ি ঢুকে যাচ্ছে, এরকম প্রধানমন্ত্রী টিভিতে আসছে মানে একটা কিছু ভয় আছে। ভয়টা থাকবে কেন? মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তুমি পলিটিক্যাল পার্টির সাথে লড়াই করো, মানুষকে কেন হ্যারাস করছো, মানুষকে কেন লাইনে দাঁড় করাচ্ছ, মানুষের ওপর অত্যাচার করছো কেন? রাস্তাঘাটে লোকজন বলছে যে এবারে নাকি বামেদের ভোট বাড়বে। রামের থেকে যদি আবার যে ভোটটা বাম থেকে রামে গেছিল সেটা যদি আবার রাম থেকে বামে ফিরে যায়, এতে কি তৃণমূল লাভবান হবে? দেখো, তৃণমূলের নিজের যা ভোট ব্যাংক আছে, তৃণমূলের নেত্রী যে কাজ করেছে, তৃণমূল যে সোশিও ইকোনমি ডেভেলপমেন্টের জন্য গরিব মানুষের যে স্কিমগুলো এনেছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে, কন্যাশ্রী থেকে নিয়ে, যুবশ্রী থেকে নিয়ে, স্বাস্থ্যসাথী, হ্যাঁ, এই যে স্কিমগুলো এনেছে, এতে মানুষ স্যাটিসফাইড। সেকেন্ড হওয়ার জন্যে কার সাথে কার লড়াই, এটা তৃণমূল ইন্টারেস্টেড। তৃণমূল ইন্টারেস্টেড হচ্ছে যে মানুষকে আমরা সার্ভ করতে পেরেছি কিনা, মানুষের স্যাটিসফ্যাকশন লেভেল কত, আর মানুষ তার বদলে আমাদের আশীর্বাদ করছেন কিনা, এটা হলো তৃণমূলের কনসার্ন। রামবাম কখন ওরা ট্রান্সফার করে, কখন আবার ফেরত চায়, এটাতে আমাদের কোনো কনসার্ন নেই। তৃণমূল সবচেয়ে বেশি অভিযোগ করছে রাজনৈতিক প্রতিহিংসা। গত 7 দিনে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি তৎপর হয়েছে, তোমার পাশের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও একাধিকবার আইটি হানা, বা তৃণমূল ঘনিষ্ঠদের বাড়িতে যেভাবে কেন্দ্রীয় সংস্থা রেড চালাচ্ছে, এটা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তৃণমূল বলছে। হঠাৎ ভোটের আগেই তৎপরতার কারণ কি? তার কারণ হচ্ছে যে বিজেপির কাছে কোনো শাখা সংগঠন নেই। বিজেপির আমার যেরকম শাখা সংগঠন আছে, আমি যখন প্রচারে বেরোই, আমার সাথে আমার লড়াই করে আমার শ্রমিক সংগঠন, আমার যুব সংগঠন, আমার মহিলা সংগঠন, এই শাখা সংগঠনদের নিয়ে আমি লড়াই করি। বিজেপির তো সেই মাটির তলায়, পায়ের তলায় মাটি নেই, আর এত লোক নেই যে শাখা সংগঠন আছে। এখন সেন্ট্রাল এজেন্সিগুলোকে এরা শাখা সংগঠন বানিয়েছে। বিজেপি যখনই ইলেকশন করতে আসবে, এই শাখা সংগঠনগুলোর হানা হবে, তাতে আবার সেই বললাম, মানুষ ভয় পাবে, মানুষকে চমকাবে, ধমকাবে, আর যে মানুষগুলো ভয়ের চোটে পাল্টি হয়ে যাবে তাদের আবার ক্লিন চিট দিয়ে দেবে, আর যারা পাল্টি হবে না তারা আমার মতন কয়েকদিন জেলের মধ্যে থাকবে। না, তোমার মনে হয় যে একটা ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তার কোনো প্রভাব পড়বে না? ভয়ের বাতাবরণের সৃষ্টিতে মানুষকে কেউ সারা জীবন ভয়ে পালিয়ে রাখে? সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই, এটা সেদিনও সত্য ছিল, আজও সত্য আছে। মানুষকে চমকে ধমকে হয় না। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, দাও নাই তারে অধিকার। তুমি ভোট অধিকারের থেকে মানুষকে বঞ্চিত করেছ। তুমি এই চমক ধমক, এতে কিছু যায় আসে না। আমার কাছে আমার প্রিন্সিপাল, আমার ইডিওলজি, এর থেকে বড় পৃথিবীতে আর কিছু নেই। আমাকে একদিন বলছিলেন যে যোগী নাকি এখানে বলেছেন যে আমরা আসলে আজম খানের থেকে খারাপ অবস্থা ফিরহাদ হাকিমের হবে। আমি যোগীর উদ্দেশ্যে বলি, তুমি যে জায়গায় বর্বর চিফ মিনিস্টার হতে পারো, এটা বাংলা, বাংলায় বড় হওয়া ফিরহাদ হাকিম। আমি একমাত্র ভয় পাই ওপরওয়ালাকে, তোমার ক্ষমতা নিয়ে আমার কোনো ক্ষতি করার, আর যদি করো আমরাও লড়তে জানি। এক সময় বাংলাদেশের মানুষ মুজিবুর রহমানের নেতৃত্বে এই ওই এদের বিরুদ্ধে, পাকিস্তানের ওই যে কী বলতো তখন, কি সেনা যেন বলতো পাকিস্তানে, রাজাকারদের বিরুদ্ধে লড়াই করেছে। আর আমাদের যোগীদের বিরুদ্ধে লড়াই বাংলার মানুষ করতে জানে। তোমার শেষ প্রশ্ন, কলকাতায় 11টা সিট, কি ফলাফল? কলকাতার মানুষকে আমি যতটুকু জানি, কলকাতার মানুষের সার্ভিসে আমি যতটুকু জানি, সারা বছর আমি টক টু মেয়রে বসি, মানুষের প্রবলেম আমি সরাসরি ফোনে নিয়ে এবং সলভ করার চেষ্টা করি। তাতে মানুষ পৌর পরিষেবায় স্যাটিসফাইড। আমার মনে হয় 11টার মধ্যে 11টা সিটই তৃণমূল কংগ্রেস পাবে, যেরকম পেয়ে এসেছিল আগেরবার, এবং লোকসভাতেও পেয়েছে, এবারও তাই পাবে।
অনেক ধন্যবাদ তোমার এই ব্যস্ত শিডিউল থেকে আমাদের সময় Thank you, দেওয়ার জন্য। thank you. Thank you. এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।